প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কাশি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার। তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BRB হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। কাশি, আমরা জানি যে নানা বয়সে নানা মানুষের ক্ষেত্রে এই কাশির সমস্যা হয়ে থাকে। এই যে কাশি হচ্ছে বা এই কাশির যে একটি সমস্যা, এটি আমরা কখন বলতে পারবো? কাশি হচ্ছে কি, যে একটা ফুসফুসের একটা রিফ্লেক্স। মানে আমার যখন ফুসফুসের মধ্যে যে কোনো কারণে যদি কোনো জীবাণু চলে যায় বা কোনো খাবার চলে যায় বা ধুলাবালি যায়, তখন রিফ্লেক্সে কী হবে যে ফুসফুস থেকে এটা কাশিটা হয়ে জীবাণুটা বের করে দেবে বা ধুলাবালিটা বের করে দেবে। তো এটাই রিফ্লেক্স। দেখুন যে খাওয়ার সময় যদি কোনো কারণে যদি খাবার শ্বাসনালীতে চলে যায়, হঠাৎ করে অনেক কাশি হবে। তাহলে এই কাশিটা একটা প্রোটেকটিভ মেকানিজম, আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম। তো কখন কাশিটা খারাপ হবে? হ্যাঁ, যদি এই কাশি যদি অনেক দিন থাকে, অথবা যদি কাশিটি অ্যাজমাটিক হয়, কোনো অন্য কোনো COPD হয়, বা এই কাশি আপনার দেখা যায় এই কাশি কারণে নিউমোনিয়া হতে পারে, এই কাশি থেকেই হয়তো টিবির কারণে কাশি হতে পারে, ক্যান্সারের কারণে কাশি হতে পারে। তো দেখা যায় আবার খাবার যখন উপর দিয়ে চলে তখনও কাশি হতে পারে। ইভেন আমরা বলি যে সাইনাসের সমস্যা, এটার কারণে কাশি হতে পারে। তো যখন অন্য কোনো সমস্যার কারণে কাশি হবে, এটাই তো সমস্যা। কাশির সাথে আসলে অন্যান্য কোনো লক্ষণ থাকতে পারে কিনা, বিভিন্ন রোগের কথা আমরা শুনছিলাম। কাশি এখন একটু সাইনাসে আমরা যখন থেকে শুরু করি, একদম আমাদের শুরু হয় যে নাক থেকে শুরু হবে, আমরা নাক দিয়ে শ্বাস নিব। তো এই যে সাইনাসের সমস্যা, তো এটার কারণে দেখবেন যে অনেক সময় যখন সাইনাসগুলো ব্লক হবে, এখন তো আমাদের দেশে এয়ার পলিউশনের মাত্রাটা অনেক বেশি। ঢাকা শহর হয়তো দেখবেন 20-এর মধ্যে 1 নম্বর বা 2 নম্বরে থাকে। এই যে ধুলাবালি আমাদের শ্বাসনালী দিয়ে যাচ্ছে, তো এই নাকের ফার্স্ট তো নাক দিয়ে যাবে, তো নাকের কারণে দেখা যায় যে আপনার এই ধুলাবালির কারণে সাইনোসাইটিস হবে। তো এটাতে দেখবেন যে একটু শোয়ার পরেই কাশি হবে, বা মনে করেন খাওয়ার পরে, অনেকের কথা বলার পরে দেখবেন একটা কাশি হবে। অনেকে দেখবেন যে একটু পর পর গলা পরিষ্কার করতে হয়, বা নামাজের সেজদা যাওয়ার পর দেখবেন অনেক সময় দেখা যায় এরকম গলা পরিষ্কার করতেছে। তো এই একটা সমস্যা। থ্রট ডিসকমফোর্ট হবে। অনেক সময় দেখা যায় হেডেক হইতে পারে, আপনার দেখা যায় হয়তো চোখের দিকে ব্যথা করতে পারে, অনেক সময় নাক দিয়ে পানি পড়তে পারে। এই সমস্যাগুলো অনেক সময় কখনো কখনো জ্বরও হইতে পারে। এগুলো যদি হয় তাহলে আমরা চিন্তা করবো যে এটা সাইনাসের সমস্যা। যদি আপনার পেশেন্টের খুব বেশি জ্বর থাকে, বুকে ব্যথা হয় এবং হলুদ কফ বের হয়, তখন আমরা চিন্তা করবো এটা নিউমোনিয়া কিনা। লং টাইম কাশি হলে আমরা চিন্তা করবো টিবি বা ক্যান্সার কিনা, বা অ্যাজমা বা COPD কিনা। তো কাশি আসলে অনেকগুলো কারণে হইতে পারে। এই কাশির পেছনে আসলে কারণগুলো কি কি দায়ী? কাশিকে যদি আমরা ভাগ করি যে কী কী কারণে কাশি হয়, তো মেইন যেটা হচ্ছে যে কিছু প্রদাহজনিত কাশি। তো কমন যেটা হয় যে ফ্লু যেটা হয়, হ্যাঁ, একটু ঠান্ডা লাগলে আমাদের যেটা কাশি হয়, তো এটা হচ্ছে ভাইরাল ইনফেকশন হতে পারে। অনেক সময় দেখবেন যে কোনো একটা ইনফেকশনের কারণে অ্যাকুট ব্রঙ্কাইটিস হয়, এবং এটা কিন্তু কাশির একটা মেইন কারণ। তো এই অ্যাকুট ব্রঙ্কাইটিস একটা কাজ হইতে পারে। অনেক সময় নিউমোনিয়া হয়, টিবি হয়, ক্যান্সার হয়, এই একটা জিনিস হতে পারে। অনেক সময় যদি আমরা দীর্ঘমেয়াদী কাশি চিন্তা করি, তাহলে কি হতে পারে যে আপনার অ্যাজমা বা COPD এরকম হতে পারে। ব্রঙ্কাইটিস যদি ফুসফুসের মধ্যে পুঁজ হয়, অনেক সময় ফুসফুসে ক্যান্সার, অথবা যদি ফুসফুসের মধ্যে কোনো ফাইব্রোসিস হয়, তো এগুলো তো লং টাইম যদি কাশি হয়, এটা চিন্তা করতে পারি। অনেক সময় বুকে পানি আসলে কাশি হতে পারে। হার্ট যদি ফেল করে তখনও কাশি আসতে পারে। আমরা যেটা বললাম একটু আগে, সাইনাসের সমস্যা, কাশি হতে পারে। কোনো একটা ওষুধের কারণেও কাশি আসতে পারে। ইভেন ঠান্ডা পাতা যাদের একটু অ্যালার্জির সমস্যা, মানে একটু হাইপার সেন্সিটিভ হয়ে থাকে, তাদেরও অনেকগুলো কারণে কাশি হতে পারে। কাশি হলে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? দেখা যায় কাশি হয়েছে, আমাদের কাছে আসার আগে দেখা যায় 2-3টা অ্যান্টিবায়োটিক খেয়ে চলে আসছে, অথবা স্টেরয়েড খেয়ে চলে আসছে। তো যেটা হচ্ছে যে একটা খেয়াল করতে হবে যে কখন আপনি ডাক্তার কাছে যাবেন। অনেক সময় যদি কাশিটা 5 দিনের কম হয়, আপনার যদি জ্বর না থাকে, অথবা যদি আপনার এরকম কাশির সাথে কোনো রক্ত না যায়, বা কাশির সাথে যদি আপনার হলুদ কোনো কফ বের না হয়, বুকে ব্যথা না থাকে, আপনার যদি হঠাৎ করে কোনো শ্বাসকষ্ট না হয়, তাহলে আপনার আসলে এটা আমরা চিন্তা করবো যে এটা সাধারণ কাশি। এক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শ লাগবে না। কিন্তু যদি কাশিটা দেখা যায় আপনার 2 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, আপনার সাথে জ্বর আসতেছে, এবং যদি কাশির সাথে আপনার হলুদ কফ বের হচ্ছে, অনেক সময় বুকে ব্যথা হইতে পারে, আপনার অনেক সময় কাশির সাথে রক্ত যেতে পারে, অনেক সময় দেখা যায় পেশেন্ট একটু শোয়ার পরেই শ্বাসকষ্ট হচ্ছে, যদি এরকম হয়, অথবা যদি কারো ভয়েস চেঞ্জ হয়ে যায়, গলা ভেঙে যায়, তো হঠাৎ করে যদি শ্বাসকষ্ট শুরু হয়,
অথবা যদি কারো জন্ডিস দেখা যায়, অথবা যদি কারো আপনার খিঁচুনি হয়, তো এরকম অনেকগুলো কারণে আসলে আমরা চিন্তা করবো যে এটা কোনো বড় কোনো সমস্যা, তাহলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বয়সের সাথে কাশির কোনো সম্পর্ক রয়েছে কিনা? বয়সের সাথে তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যদি বলি যে 40 বছরের নিচে যদি হয়, এবং এরকম আমরা বলি যে একটা পেশেন্ট আছে না যে আপনার কদিন পরেই একটা কাশি হয়, একটু সিজন চেঞ্জ হলে, একটু বৃষ্টিতে ভিজলে, একটু ঠান্ডা পানি খাইলে বা ধুলাবালিতে গেলে একসাথে অনেকগুলো হাঁচি অনেকের হয়। ক্ষেত্রে স্থান পরিবর্তন করলেও সমস্যা দেখা অনেকে স্থান পরিবর্তন করলে বা একটু জার্নি করলে, হয়তো এখান থেকে কোনো একটা জায়গায় গেল, বাড়িতে গেলো ঠান্ডা লাগলো, বা একটু ঠান্ডা পানি খাইলে বা এসিতে গেলে ঠান্ডা লেগে যায়। তো যদি এটা যদি হয় আপনার ইয়াং এজে হয় এবং বারবার হয়, এবং যদি ফ্যামিলিতে বাবা মা কারো ঠান্ডার সমস্যা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে আমরা চিন্তা করবো তার অ্যাজমা কিনা বা তার অ্যালার্জিক রাইনাইটিস কিনা, তাহলে এটা চিন্তা করব। আর যদি আপনার বয়স 40-এর বেশি হয়, পেশেন্ট যদি ধূমপান করে এবং কাশিটা যদি প্রায় সময়ই থাকে, ঠিক আছে, সারা বছরের কাশিটা থাকে, হয়তো একটু ভালো হয় আবার হয়, এবং একটু হাঁটতে গেলে যদি পেশেন্ট হাঁপাই যায় এবং পেশেন্ট যদি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে কষ্ট হয়, তখন আমরা চিন্তা করবো যে এটা আসলে ব্রঙ্কাইটিস কিনা বা সিওপিডি কিনা। আর যদি পেশেন্টের অন্য কোনো সমস্যা থাকে, একটু হাঁটতে গেলে হাঁপায় যায় এবং পেশেন্টের বয়স বেশি হয়, তার অক্সিজেন লাগে, একটু বাথরুমে গেলে তার শ্বাসকষ্ট হয়, তখন আমরা চিন্তা করবো তার পালমোনারি ফাইব্রোসিস কিনা। অনেক সময় দেখা যায় পেশেন্টের প্রেশার থাকে, পেশেন্টের হার্টে কোনো সমস্যা থাকে, এক্ষেত্রে যদি এরকম কাশি হয়, পেশেন্ট যদি একটু শুতে গেলে দেখা যায় শ্বাসকষ্ট হয়, অনেক সময় আপনার কফ বের হয়, যেটা কফের সাথে রক্ত যায়, এবং একটু হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, তখন আমরা চিন্তা করবো যে পেশেন্টের পালমোনারি ইডিমা কিনা, পেশেন্ট হার্ট ফিল করছে কিনা। তো আসলে এইভাবে চিন্তা করে আমরা অনেকগুলো রোগ ভাগ করতে পারি। এই যে পারিবারিক ইতিহাস, সেটার সাথে কাশির কোনো সম্পর্ক রয়েছে কিনা? আমরা অনেক সময় অনেক বাচ্চা পাই যে আমাদের কাছে আসে, হয়তো এরকম অনেকগুলো ফাইল নিয়ে আসছে, এরকম দেখেছি যে ওনারা হয়তো প্রতি মাসে একবার ডাক্তার কাছে যেতে হয়। তো আমরা অনেক সময় বলি যে আপনাদের আসলে বাবা মা কারো অ্যালার্জি সমস্যা বা অ্যাজমা আছে কিনা। শুধু অ্যাজমা না, এবং অ্যালার্জি সমস্যা থাকলেও এটা হইতে পারে, ইভেন যদি কারো হাঁচি হয় তাও হইতে পারে। এবং দেখুন এইসব বাচ্চারা দেখা যায় এই যে বললাম কদিন পর ডাক্তার কাছে যায়, একটু সিজন চেঞ্জ হলে ঠান্ডা লেগে যায় বা হাঁচি হয়, এবং অথবা একবার কাশি হইলো, কাশতে অনেক দেখা যায় কাশিটা ভালো হতে অনেক সময় লাগে, এবং পেশেন্টে একটু বডি স্প্রে ইউজ করলে বা একটা বিড়াল ধরলে দেখা যায় পেশেন্টে একসাথে অনেকগুলো হাঁচি হয়, অথবা শীত আসলে বাচ্চা ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা ছাড়তে সময় লাগে, অথবা বাচ্চা একটু জোরে হাসতে গেলে দেখা যায় বাচ্চার কাশি হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়। যদি এরকম এবং একবার কাশি হলে দেখা যায় 10 জনের বেশি পারসিস্ট করে, এবং যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকে, কোনো খাবার অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, তাহলে আমরা চিন্তা করবো যে বাচ্চাটা অ্যাজমা কিনা। এবং এটা যদি কোনো এরকম আমরা অনেক পেশেন্ট পাইছি, হয়তো আপনার পেশেন্ট আমার কাছে আসছে যে আপনার সিঙ্গাপুর থেকে ঘুরে আসছে, তো আমাকে বলতেছে আমরা তো সব পরীক্ষা নিয়ে করছি, ডাক্তার তো বলছে কোনো সমস্যা নাই। তো আসলে কি কিছু কিছু জিনিস আছে যে আপনার টেস্টে ধরা পড়ার ব্যাপার তা না। হিস্ট্রি ছিল যে পেশেন্টের কদিন পর ঠান্ডা লাগে, এবং ঠান্ডা লাগলে ছাড়তে সময় লাগে। তো এটা তো আসলে কোনো পরীক্ষা আপনার চেস্ট এক্সরে করেন, সিটি স্ক্যান করেন, এগুলো তো কোনো কিছু ফাইন্ডিং পাবেন না কিন্তু আপনার। কিন্তু এইটাকে এই যে আপনি যেটা বললেন যে হিস্ট্রি নিতে হবে, যে হ্যাঁ যদি বাবা মার বা ভাই বোনের যদি কারো ঠান্ডার সমস্যা থাকে, আমরা যদি হিস্ট্রিটা এইভাবে বলি যদি বাবা মা যদি কারো অ্যালার্জি থাকে বা অ্যাজমা থাকে, ছেলে মেয়ে দুজন হলে দুজনের থাকবে, অথবা যদি বাবা মা দুজনের থাকে দুজনের থাকবে, যদি একজনের হয় তাহলে ছেলে মেয়ে দুজন হলে একজনের এরকম ঠান্ডা সমস্যাটা হবে, হয় ছোটোবেলা হবে বা বড় হলে হবে, এই একটু সিজন চেঞ্জ হলে বা বৃষ্টিতে ভিজলে তার ঠান্ডা লেগে যাবে। তো এই যে বারবার হয়, এটাই কিন্তু অ্যাজমা। কাশি নিয়ে যখন আপনাদের বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন রোগীরা, তখন আসলে ডায়াগনোসিসটি আপনারা কিভাবে করছেন? এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে আপনার যেটা বলেন এইজ একটা বিশাল ফ্যাক্টর, যে পেশেন্টের এইজ কত এবং পেশেন্ট হিস্ট্রি কি, তার আসলে কদিন পর ঠান্ডা লাগে, কখন ঠান্ডা লাগে, এটা কি সারা বছরে থাকে কিনা, পেশেন্টের কোনো অ্যালার্জি হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের কোনো ধূমপান করে কিনা, পেশেন্ট অকুপেশনাল আসলে সে কী কাজ করে, কোনো ধুলাবালি কাজ করে কিনা, যেটাতে অনেকে গার্মেন্টসে কাজ করে, অনেকে পাথর ভাঙ্গার কাজ করে, অনেকে মিলে কাজ করে, বা অনেকে রঙের কাজ করে, তো অনেকে রাস্তায় কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে। তো এই কাজগুলো পেশেন্ট ধূমপান কয়টা করে দিনে কয়টা করে ধূমপান করে, এবং পেশেন্ট একটু হাঁটতে গেলে সে হাঁপায় যায় কিনা। তো এইগুলো অনেকগুলো হিস্ট্রি আমরা নিয়ে আমরা হয়তো পেশেন্টের এক্সামিনেশন করে আমরা চিন্তা করি যে পেশেন্টের এক্সরে করবো কিনা, অথবা আপনার আমরা পালমোনারি ফাংশন টেস্ট করি, একটু ফু দিয়ে টেস্ট করি। তো এটা যদি রিভার্সিবল থাকে আমরা চিন্তা করি অ্যাজমা, আর যদি এটা যদি মানে ফিক্সড থাকে আমরা চিন্তা করি পেশেন্টের হয়তো ব্রঙ্কাইটিস বা সিওপিডি কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের পালমোনারি ফাইব্রোসিস হয়, এক্ষেত্রে এক্সরেতে কিছু চেঞ্জ থাকে, তখন আমরা হয়তো সিটি স্ক্যান করি, অথবা আপনার কিছু কমপ্লিট পালমোনারি ফাংশন টেস্ট বলি, ডিএলসিও বা বডি বক্স, এগুলো করে আমরা হয়তো ডিপিএলডি বা পালমোনারি ফাইব্রোসিস এদিকে ডায়াগনোসিস। সেক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনারা কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন রোগীদের কিংবা রোগীর স্বজনদের? এটা আসলে নির্ভর করে যে আসলে পেশেন্টের আমরা কি ডায়াগনোস করলাম পেশেন্টের।
অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের অ্যাজমা হলো, তখন আমরা পেশেন্টে বলি যে আপনি যদি ঠান্ডাতে অ্যালার্জি থাকে, অনেক সময় দেখা যায় একটু শীতে কুয়াশাতে ঠান্ডা বেরোলে তার হয়তো কাশি হয় বা শ্বাসকষ্ট হয়, হাঁচি হয়, তো এক্ষেত্রে বলে আমরা অবশ্যই পেশেন্ট মাস্ক পরে বের হবে বা আপনার মাফলার ইউজ করতে হবে যাতে ঠান্ডা বাতাসটা সরাসরি তার না যায়। ইভেন রাস্তাতে বের হলে তো আমরা বলি যে আপনার অবশ্যই মাস্ক ইউজ করবেন। তারপরে কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, যে আপনার ওজন কমাইতে হবে, বাসায় কোনো কার্পেট রাখা যাবে না, উলের কোনো কাপড় বা ব্ল্যাঙ্কেট যেগুলো ইউজ করে এগুলো ইউজ করা যাবে না, হয়তো ব্ল্যাঙ্কেটে কাভার ইউজ করতে হবে, কোনো বডি স্প্রে ইউজ করা যাবে না, বা ধুলাবালি থেকে আপনার দূরে থাকতে হবে। সবচেয়ে বড় যেটা সমস্যা যে আপনার পেশেন্ট রেগুলার প্রতি বছর একটা করে ভ্যাকসিন নিতে হবে, ফ্লু ভ্যাকসিন যেটা বলি, এবং রেগুলার যদি ইনহেলার ইউজ করে এবং রেগুলার যদি মেডিকেশন ইউজ করে আমরা বলি যে আপনি মোটামুটি ভালো লাইফ লিড করতে পারবেন। এবং যদি ওজন বেশি থাকে ওজনটা কমাইতে হবে, গ্যাসের সমস্যা থাকলে ওইটার মেডিকেশন আপনার নিতে হবে। এবং যদি প্রফেশনে কোনো ধুলাবালি থাকে আমরা বলি যে ধুলাবালি থেকে যদি সম্ভব হয় অ্যাভয়েড করবেন, আর যদি একান্তই সম্ভব না হয় আপনি প্রপার প্রোটেকশন নিয়ে খুব ভালোভাবে মাস্ক পরে আপনি কাজটা করলে মোটামুটি ভালো থাকবে। এই যে কাশির সমস্যা অনেকের ক্ষেত্রে রয়েছে, অনেকের ক্ষেত্রে ডায়াগনোসিস হচ্ছে, সেটিও হয়তো অনেক সময় পরে হচ্ছে, কাশির চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? কাশিটা কেন হচ্ছে? যদি আপনার সাইনাসের কারণে কাশি হয় তো এক্ষেত্রে দেখা যায় আমরা পেশেন্টকে বলি যে আপনি একটু ভ্যাপারটা নেবেন, গরম পানি ভাপটা নেবেন, আপনি মাস্ক ইউজ করবেন, ধুলাবালি থেকে দূরে থাকবেন, একটু নেজাল স্প্রে যদি ইউজ করে এবং যদি ধুলাবালি থেকে দূরে থাকে এবং রেগুলার যদি মেডিকেশনটা ইউজ করে তাহলে পেশেন্ট হয়তো সাইনাসের ট্রিটমেন্টটা থেকে অনেকটা সে মুক্ত থাকবে। আর অনেক সময় যদি অ্যাজমা হয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা অ্যাজমা হলে কিন্তু আমরা লিখে দিই যে ওষুধ চলবে, তো ব্যাপারটা কিন্তু এভাবে হয় না। তো অনেক পেশেন্ট দেখবেন শুধু শীত আসলে ঠান্ডা লাগে, সারা বছর কিন্তু ভালো থাকে। তো এক্ষেত্রে কিন্তু সিজনাল এজমা, তো এক্ষেত্রে আমরা শুধু সিজনাল ট্রিটমেন্ট দিব, শুধু শীতের শুরুতে আমরা ট্রিটমেন্ট দিব, পুরো শীতের ট্রিটমেন্ট চলবে, শীতের পর যদি ভালো থাকে আমরা ওষুধগুলো দিব না। আর ইনহেলার যদি লাগে আমরা ইনহেলার দিব বা অন্য ওষুধ যেটা দিব। আর সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে কি সবচেয়ে খারাপ যেটা যে ওনার পেশেন্ট ধূমপান বন্ধ করে না, এটা মেইন কারণ ধূমপানটা অবশ্যই বন্ধ করতে হবে, কারণ সিওপিডি একটা প্রগ্রেসিভ ডিজিজ। আপনি যদি ট্রিটমেন্ট দেনও পেশেন্ট কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে না, যেটা অ্যাজমাতে সুস্থ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি ওষুধগুলো রেগুলার ইউজ করবেন, ধুলাবালি থেকে দূরে থাকবেন, ধূমপান অবশ্যই বন্ধ করবেন, আপনি কিন্তু রেগুলার কিছু এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এগুলো করবেন, তাহলে ফুসফুসটা ভালো থাকবে। আমরা বলি আপনি ভ্যাকসিন রেগুলার ইউজ করবেন, আমরা দেখবেন যে প্রতি বছর আমরা একটা ফ্লু ভ্যাকসিন দিই, এটা যদি ইউজ করি তাহলে ঠান্ডাটা কম লাগবে। এখন আবার নতুন ভ্যাকসিন একটা আছে যে নিউমোনিয়া যে ভ্যাকসিনগুলো আমরা হয়তো এখন একটা স্টেট দিয়ে দেবো, আবার হয়তো 6 মাস পরে আরেকটা দেবো, লাইফ টাইম যদি আমরা দিই। তো এগুলো দিলে হয় কি পেশেন্ট অনেকটা ভালো থাকবে। এবং যেগুলো এবং তার হচ্ছে লাইফস্টাইল এবং ডায়েটেশন, যে ডায়েটের যে হ্যাবিটগুলো, যে একটু ক্যালোরিযুক্ত খাবারগুলো বেশি খেতে হবে, কার্বোহাইড্রেট খাবারগুলো কম খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ফলো আপের বিষয়টি আসলে কিভাবে দেখভাল করা হয়? অ্যাজমা যে পেশেন্টগুলো থাকে ওইটা তো আমরা বলে দিই যে আপনার ইনহেলারটা আপনার রেগুলার নেবেন, যে ওষুধগুলো তো রেগুলার দিবেন, আপনার ফ্লু ভ্যাকসিন বা ভ্যাকসিনগুলো রেগুলার নেবেন, খাওয়ারগুলো প্র্যাকটিস করবেন। অনেক সময় দেখা যায় যদি পেশেন্টের অ্যাজমাটা কন্ট্রোল চলে আসে তখন আমরা হয়তো একদম ইনহেলারটা একদম মিনিমাম ডোজে দিয়ে দিই, অনেক ক্ষেত্রে হয়তো ইনহেলারটা বন্ধ করে দিতে পারি আমরা যদি সিজনাল অ্যাজমা হয়। আর যদি আপনার পেশেন্ট কোনো রিস্কি কোনো কাজ করে ওই কাজগুলো থেকে আমরা অ্যাভয়েড করতে বলি। এবং অনেকে দেখবেন যে অনেক পেশেন্টের নাক ডাকে, যে আপনার অ্যালার্জির কারণে নাকের মাংস বেড়ে যায়, তখন একটা সমস্যা, বিভিন্ন কোমরবিডিটি যেগুলো থাকে তখন আমরা বলি যে পেশেন্টের ওজন কমানোর জন্য, এবং যদি নাকের সমস্যা খুব বেশি হয় তাহলে আমরা সার্জারির কথা বলি, এবং প্রতি বছর যে ফ্লু ভ্যাকসিনের এগুলো কথা বলি, এবং রেগুলার মাস্ক ইউজ করার কথা বলি। এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যে রেগুলার একটু আমরা 3 বল এক্সারসাইজ, শ্বাসের ব্যায়ামগুলো করতে বলি রেগুলার, যে ইনহেলারের সাথে এবং খাদ্যাভ্যাসের সাথে যদি শ্বাসের ব্যায়ামটা রেগুলার করে এবং রেগুলার যদি উনি প্রতি মর্নিংয়ে যদি কিছু রেগুলার ব্রিদিং এক্সারসাইজটা করে এবং হাত পায়ে যে ব্যায়ামগুলো করে তাহলে ওনার মাসেলগুলো আরও স্ট্রং হবে, তখন দেখবেন যে রোগী মোটামুটি নর্মাল লাইফ লিড করতে পারতেছে। সবচেয়ে খারাপ যেটা হয় যে পালমোনারি ফাইব্রোসিস, যেটা ডিপিএলডি পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে এইসব পেশেন্টের ক্ষেত্রে ওনার হয় কি বেশি একদম শরীর দুর্বল হয়ে যায়, মাসেলগুলো ওয়াস্টিং হয়, তখন ওদেরকে আমরা একটু ক্যালোরি রিচ খাবার খেতে বলি, প্রোটিন রিচ খাবার খেতে বলি, যাতে অল্প খেলে খাবার শক্তি বেশি হবে, এবং শ্বাসের ব্যায়ামগুলো বেশি করতে বলি, ভ্যাকসিনগুলো রেগুলার নিতে বলি। তখন দেখা যায় যে পেশেন্ট একটু মোটামুটি স্বাভাবিক লাইফ লিড করতে পারে। কাশির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গলা ভালো রাখার খাবার, জি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ একজন মানুষের কণ্ঠস্বরের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। চাকরির ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে যদি আপনার কণ্ঠস্বর ভালো হয় এবং আপনার গলা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি সব কাজ করতে পারবেন। সবার প্রথমে বলবো যে গলা
খারাপ হয় কেন? বিভিন্ন কারণে হতে পারে, যেমন অনেকের যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে তাহলেও কিন্তু গলার সমস্যা থাকতে পারে, আবার হাইপারথাইরয়েডিজমের প্রবলেম থাকলেও এই সমস্যাটা হতে পারে, বিশেষ করে মুখ ফোলা ভাবটা থাকে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা। অনেকেই আছেন যাদের কিনা নিয়মিত রেগুলার মানে একটু সিজন চেঞ্জ হলেই ঠান্ডা কাশি জ্বর চলে আসে, তো সেক্ষেত্রে আপনাকে গলা ভালো রাখার জন্য রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে, বাদাম, গ্রিন টি এবং কালো চা এগুলো থেকে। এবং আপনি কালো চায়ের মধ্যে যদি আপনি দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েও যদি আপনি একটু মশলা চা খান তাহলে কিন্তু আপনার গলা ভালো রাখবে। এর পাশাপাশি আপনি রেগুলার মধু খেতে পারেন, 1 চা চামচ মধু সবাই মোটামুটিভাবে খেতে পারবেন, এবং এই মধু খাওয়ার ফলে কিন্তু কণ্ঠস্বর অনেক সুন্দর হয়। আর মধু কোন সময় খাবেন? এটা যে কোনো সময় খেতে পারেন, সকালেও খেতে পারেন, আবার কিনা ঘুমানোর আগেও খেতে পারেন। মধুতে আছে জিঙ্ক নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলাকে ভালো রাখতে সাহায্য করে। আর গলা ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই ঠান্ডা পানি, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে। অনেকে আছেন যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে পছন্দ করেন, যেহেতু গরম আসছে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা পানি নিয়ে সেটা পান করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই এই বিষয় থেকে দূরে থাকতে হবে এবং রেগুলার আপনি চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 3 সময়ে 1 গ্লাস করে হালকা কুসুম গরম পানি পান করাই। এই করে কিন্তু আপনার গলাটা খুব ভালো থাকবে। কাশি প্রতিরোধে কি কি করণীয়? ইদানিং কি হয় যে পথে ঘাটে, মাঠে, রাস্তায়, গাড়িতে, বাড়িতে সবাই দেখবেন একটা হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে। তো এইটা হবে কি, যখন আমরা একটা হাঁচি দিই বা কাশি দিই তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্রায় 10,000-এর উপরে আপনার জীবাণু বের হয়। তো কি হবে যে আমি যখন হাঁচি দিব, কাশি দিব, আমার পাশে যারা আছে, সামনে যারা, তাদের তো এগুলো ছড়াই যাবে। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই কাশির শিষ্টাচার মানতে হবে। যদি বেটার হয় যে আপনার সমস্যা থাকে, আপনি একটু রেগুলার রাখবেন, একটা টিস্যু পেপার রাখতে পারেন বা আপনার তোয়ালে রাখতে পারেন, তো এগুলো হয় রুমাল রাখতে পারেন। তো আপনি এই টিস্যু পেপারে হাঁচি বা কাশি দিবেন, দিয়ে আপনি এটা একটা ডাস্টবিনে ফেলে দিবেন, হাতটা ধুয়ে নেবেন। যদি একান্তই আপনার কাছে টিস্যু বা এগুলো না থাকে, আপনি চেষ্টা করবেন যে কাশি, কোনো মধ্যে কাশি দেওয়ার জন্য দিয়ে আপনি তাড়াতাড়ি হাতটা ধুয়ে নিলে কি হবে যে অন্যদের আপনার থেকে যে টিবি বা যক্ষা বলেন বা নিউমোনিয়া বলেন অথবা ফ্লু বলেন বা অন্য অন্য বাজে যে জীবাণুগুলো, কোভিডের জীবাণু, এগুলো আপনার থেকে অন্যদের ছড়াবে না, অন্যরা ভালো থাকবে। তো এক্ষেত্রে কাশির শিষ্টাচার মানতে হবে এবং সবাইকে চেষ্টা করতে হবে মাস্ক পরার জন্য। এবং প্রতি বছর যাদের একটু 2 বছরের উপর থেকে যাদের একটু ঠান্ডা সমস্যা বা অন্য সমস্যা থাকবে, তারা অবশ্যই প্রতি বছর একটা করে ফ্লু ভ্যাকসিন নেবেন। এবং যাদের বড় সমস্যা, বেশি সমস্যা থাকবে, তারা নিউমোনিয়া ভ্যাকসিনগুলো যেগুলো যদি রেগুলার ইউজ করি তাহলে আসলে সবাই মোটামুটি আমরা ভালো লাইফ লিড করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ক্রনিক কিডনি ডিজিজের অন্যতম প্রধান কারণ, যদি ডায়াবেটিস 1 নম্বর কারণ হয়, তাহলে উচ্চ রক্তচাপ হচ্ছে 2য় প্রধান কারণ। আচ্ছা, সারা বিশ্বে নিশ্চয়ই। এবং বাংলাদেশেও তাই। তো এখন কথা হচ্ছে যে আমাদের চিকিৎসকদের মধ্যে একটা জিনিস আমি স্বীকার করব যে আমরা যখন হাই প্রেশার নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, কোনো সিমটম নিয়ে আসে অথবা চেক আপ করতে গিয়ে হাই প্রেশার ধরা পড়ে, রুটিন পরীক্ষা করতে গিয়ে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।